এই স্মার্ট আইনজীবী একটি বিবাহ বিচ্ছেদের মামলা লড়তে এসেছে, কিন্তু তিনি জানেন যে মামলার অন্য পক্ষ, অর্থাৎ যে মহিলাকে তিনি তালাক দিতে চাইছেন, তিনি আসলে তার পুরনো প্রেমিকা, যার সাথে তার একসময় সম্পর্ক ছিল। পারিবারিক আদালতে হেং তার প্রাক্তন প্রেমিকা ঝেনঝুকে চেনে, কিন্তু তিনি অত্যন্ত শান্ত থাকে। ঝেনঝুও হেংকে দেখে, কিন্তু হেংয়ের নিরাসক্ত ভাব দেখে ঝেনঝুর মনে নানা রকম অনুভূতি খেলা করে। বিরতির সময় ঝেনঝু কান্নায় ভেঙে পড়ে। হেং এটা দেখে একটু বিচলিত হন বলে মনে হয়, কিন্তু তার মুখে তখনও কোনো কথা থাকে না। তিনি চুপচাপ থাকে। জিজি পারিবারিক আদালতে আসে আর হেংয়ের সাথে দেখা করে তাকে শুভেচ্ছা জানাতে চাই, কিন্তু হেং তাকে পাত্তা দেন না। জিজি দ্রুত বোঝে যে ঝেনঝু সেখানে আছেন আর দেখে যে ঝেনঝু হেংয়ের দিকেই তাকিয়ে আছে। এতে বোঝা যায় যে তারা দুজন অপরিচিত নয়। আবার 5 জন একসাথে খেতে যান। জিজি আদালতে হেংকে দেখার কথা তোলে। হেং তখনও অস্বীকার করে আর মিথ্যা বলে যে তিনি জিজিকে দেখেনি। খাওয়ার পর কয়েকজন কফি শপে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু হেং তাড়াতাড়ি একা তার আইন অফিসে ফিরে যায়। হেংয়ের চলে যাওয়া দেখে জিজি আরও বেশি করে অনুভব করে যে এই বিবাহ বিচ্ছেদের মামলাটি হেংয়ের জন্য সাধারণ নয়, এতে কিছু একটা অস্বাভাবিকতা আছে। আইন অফিসে ফিরে হেং মামলার কাগজপত্র দেখতে দেখতে দীর্ঘশ্বাস ফেলে। তার চোখের সামনে ঝেনঝুর আদালতে কান্না করার দৃশ্যটা ভেসে ওঠে। তবে তার পেশাগত দায়িত্বের কারণে হেং তার মক্কেলকে ফোন করে আর আজকের শুনানির পরিস্থিতি সম্পর্কে জানায়। সে বলে, আজ বিশেষ কিছু নেই, সবকিছু ঠিকঠাক আছে। তবে ফোন রাখার পর হেং আবারও হালকাভাবে দীর্ঘশ্বাস ফেলে। দ্বিতীয় শুনানি খুব তাড়াতাড়ি হবে। এবার নতুন কাগজপত্রগুলো দেখতে দেখতে হেং অজান্তেই ভ্রু কুঁচকে ফেলে আর বারবার তার টাই আলগা করে। তার মুখে স্পষ্টই দুশ্চিন্তা দেখা যায়। ঝেনঝুর স্বামী, যিনি হেংয়ের মক্কেল, আবারও আইন অফিসে আসে। হেং সেই লোকটিকে ঝেনঝুর জমা দিতে চাওয়া প্রস্তুতিমূলক কাগজপত্র দেখান, যেখানে লেখা থাকে যে বিয়ের পর থেকে স্বামী বারবার তার সাথে খারাপ ব্যবহার করেছে। এই বিষয়ে হেং গম্ভীরভাবে লোকটিকে প্রশ্ন করে। লোকটি উত্তর দেয় যে সে খারাপ ব্যবহার করেনি, তবে শেষে যোগ করে তার মাপকাঠি অনুযায়ী হেং লোকটির কথার মধ্যে লুকিয়ে থাকা আসল সত্যটা বুঝতে পারে। কিন্তু সে আর কোনো প্রশ্ন করে না। লোকটি বোঝে যে হেং তাকে বিশ্বাস করছে না। হেং তখনও শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন তার কোনো অনুভূতি নেই। সে বলেন যে মক্কেলকে বিশ্বাস করা বা না করা তার মামলার পক্ষে বা বিপক্ষে কোনো প্রভাব ফেলবে না। জিজি এখনও ঝেনঝুকে নিয়ে খুব চিন্তিত। তার গাড়ির নিচে আইন অফিসের নিচে ঝেনঝুকে দেখে। তিনি আবারও ঝেনঝু আর হেংয়ের সম্পর্ক নিয়ে সন্দেহ করে। দ্বিতীয় শুনানি শুরু হলে হেংকে আবারও ঝেনঝুর মুখোমুখি হতে হয়। এবারও ঝেনঝুর চোখ অজান্তেই হেংয়ের দিকে স্থির থাকে, কিন্তু হেং তখনও এমন ভান করে যেন তিনি কিছুই দেখেনি আর তার প্রতি উদাসীন থাকে। জিজি আবারও পারিবারিক আদালতে হেং আর ঝেনঝুকে দেখে আর ইচ্ছাকৃতভাবে মহিলাটির নাম দেখে ঝেনঝু নামটি দেখার পর জিজি বুঝতে পারেন যে ঝেনঝু হলেন হেংয়ের প্রাক্তন প্রেমিকা। আদালতে বিচারক ঝেনঝুকে তার স্বামীর খারাপ আচরণের প্রমাণ জমা দিতে বলে। ঝেনঝু ধীরে ধীরে হেংয়ের দিকে তাকিয়ে নিচু স্বরে উত্তর দেন যে তার কাছে কোনো প্রমাণ নেই। হেংয়ের মনে নানা অনুভূতি কাজ করছিল, কিন্তু সে তখনও পেশাদার ছিল আর বিচারককে দ্রুত রায় দিতে বলে। জিজি ওয়েনটিং এর কাছে পারিবারিক আদালতে তাদের দেখা হওয়ার কথা উল্লেখ করে। ওয়েনটিং প্রকাশ করেন যে হেং পরিচিতদের মামলা সাধারণত নেন না। আইন অফিসে ফিরে জিজি মামলার রেকর্ড পরীক্ষা করে আর অবাক হয়ে দেখেন যে হেং ঝেনঝুর পক্ষ নিয়ে মামলা লড়ছে না, বরং তিনি স্বামীর পক্ষের আইনজীবী। হেং তার প্রাক্তন প্রেমিকার পক্ষে না লড়লে তা বোঝা যায়, কিন্তু এখন তিনি তার প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, যা জিজিকে হতবাক করে দেয়। জিজি এই বিষয়টি উল্লেখ করে আর হেংকে জিজ্ঞাসা করে যে তিনি কেমন আছে। হেং কিছুটা অবাক হন আর জিজি কিভাবে ঝেনঝুর কথা জানতে পারল তা জানতে চান। জিজি চোখ সরিয়ে নেয় আর হেংকে জিজ্ঞাসা করে কেন তিনি এই মামলাটি গ্রহণ করেছে। সে মনে করেন যে হেং যেহেতু জানে যে অন্য পক্ষ তার প্রাক্তন প্রেমিকা, তার উচিত ছিল মামলাটি প্রত্যাখ্যান করা, অন্যথায় এটা খুব বোকামি। হেংয়ের উত্তর তখনও ঠান্ডা থাকে, তার কাছে এটা কেবল একটা কাজ। জিজিয়ের সামনে হেং এখনও এমন আচরণ করে যেন তিনি তার প্রাক্তন প্রেমিকার প্রতি নিরাসক্ত। তবে ব্যক্তিগতভাবে রক্তমাখা প্রস্তুতিমূলক কাগজপত্রগুলো দেখে হেং বারবার সেগুলো পরিবর্তন করে আর মুছে ফেলে। পুরনো মামলার ফাইল নম্বর দেখে হেংয়ের স্মৃতি অজান্তেই অতীতে ফিরে যায়। ঝেনঝুর সাথে তার সম্পর্কের সময় তারা মিষ্টিভাবে বারবিকিউ খেতে যায়। ঝেনঝু তার পাশে মৃদু হাসে আর তার সাথে আদালতে যায়। করিডোরে ধৈর্য ধরে তার বেরিয়ে আসার জন্য অপেক্ষা করে। তবে এখন সবকিছু অতীত, যখন উভয় পক্ষ ব্যক্তিগতভাবে আপোসের জন্য দেখা করে। ঝেনঝুকে দেখে হেং তাৎক্ষণিকভাবে দরজা খুলে চলে যেতে চান। ঝেনঝু চা ঢেলে জিজ্ঞাসা করে, হেং আপনি কেমন আছেন? হেং তার ভেতরের অনুভূতি গোপন করার চেষ্টা করে আর উত্তর দেয় যে তিনি ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চান না। ঝেনঝু বিষয়টি মামলার দিকে নিয়ে যান আর আবেগপ্রবণ হয়ে হেংকে জিজ্ঞাসা করে কেন তাকে এই মামলাটি নিতে হয়েছিল। হেং এখনও ঠান্ডা আর কঠোর থাকে, জোর
দিয়ে বলে যে এই মামলায় তিনি হেং নন বা কারো প্রাক্তন প্রেমিকা নন, বরং তিনি ক্লায়েন্ট এর প্রতিনিধি। হেংয়ের নিরাসক্ততা দেখে ছেনঝুর চোখ আবারও লাল হয়ে ওঠে। সে তার প্রাক্তন প্রেমিকের কাছে তার দুর্দশাগ্রস্ত বিয়ের কথা বলতে পারে না। কথা বলতে বলতে ছেনঝু তার প্রাক্তন প্রেমিকের সামনে নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলে। আর হেং যা করতে পারে তা হল ছেনঝুকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করে জমা দিতে উৎসাহিত করা। ছেনঝু হতাশ হয়ে বলে যে তার কাছে কোনো প্রমাণ নেই। হেং কেবল দীর্ঘশ্বাস ফেলে আর ছেনঝুকে আপিল ছেড়ে দিতে আর সবকিছু শেষ করতে উৎসাহিত করে। হেংয়ের পরামর্শের কারণে ছেনঝু শেষ পর্যন্ত তার স্বামীর দাবি মেনে নেন, কেবল বিবাহ বিচ্ছেদ করে আর সমস্ত ভরণ পোষণ ও সম্পত্তি ছেড়ে দেন। চুক্তি স্বাক্ষরের পর হেং কেবল ঠান্ডাভাবে ছেনঝুর দিকে একবার তাকিয়ে চলে যায়। তার কাঙ্ক্ষিত ফল পাওয়ার পর ছেনঝুর প্রাক্তন স্বামী হাসি মুখে হেংকে এক স্তূপ কুপন দিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করে। হেং মুখবিহীনভাবে ভদ্রতার কথা বলে। লোকটি তাকে উপহাস করে বলে যে সে আসলে তার প্রতিনিধিকে বিশেষভাবে অনুরোধ করেছিল যাতে মামলাটি হেংকে দেওয়া হয়। লোকটি আগে থেকেই জানত যে হেং তার স্ত্রীর প্রাক্তন প্রেমিকা আর ভেবেছিল যে আদালতে তার প্রাক্তন প্রেমিকার সাথে দেখা হলে তার স্ত্রী অস্বস্তি বোধ করবে আর মামলা ছেড়ে দেবে। হেং কিছুটা অবাক হয়। সে একেবারেই ভাবেননি যে তাকে ব্যবহার করা হয়েছে। লোকটি গর্বিত আর ভণ্ডামিপূর্ণ হাসি নিয়ে কুপনগুলো হেংয়ের হাতে গুজে দেয়, কিন্তু হেং তাৎক্ষণিকভাবে সেগুলো ছিঁড়ে ফেলে আর ঠান্ডা মুখে লোকটির দিকে তাকিয়ে তাকে চলে যেতে বলে। লোকটি চলে যাওয়ার পর হেং ঘুরে দাঁড়ান আর দেখেন যে জিঝি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। জিঝি হেংকে কুপন ছিঁড়ে ফেলতে দেখে আর প্রথমবারের মতো কাছ থেকে তার গর্ব আর দুর্বলতা অনুভব করে। ছেনঝু তখনও নিচে ঘোরাফেরা করছিল। জিঝি হেংয়ের জন্য অন্যায় অনুভব করে আর এগিয়ে গিয়ে মিথ্যা বলেন যে তিনি কাজ শেষ করেছে। তবে বাড়িতে ফেরার সাবওয়েতে জিঝি কিছুটা অনুতপ্ত হন। নিজেকে বকাবকি করেন যে তার সীমা অতিক্রম করা উচিত হয়নি। সেই রাতে হেং জিঝিয়ের কাছ থেকে একটি মেসেজ পান যেখানে জিজ্ঞাসা করা হয় যে তিনি কেমন আছে, আর ছেনঝুও হেংকে একটি মেসেজ পাঠান মামলা শেষ হয়েছে। ছেনঝু জানতে চান যে তিনি এখন একজন আইনজীবী নাকি হেং। মেসেজটি পড়ার পর হেংয়ের দৃষ্টি জানালার বাইরে চলে যায়। তার মন জটিল আর বোঝা কঠিন থাকে। অন্যান্য আইনজীবীরাও তাদের অসহায় সামাজিক জীবন নির্বে সাহায্য করছে। 5 জনের দলের মধ্যে ছোট ঝাউকে প্রতিনিধি একটি কাজ দেন, প্রতিদিন একজন ধনী দ্বিতীয় প্রজন্মের ছেলেকে আটক কেন্দ্রে সঙ্গ দেওয়া। ছোট ঝাউ আটক কেন্দ্রে আসে আর ধনী দ্বিতীয় প্রজন্মের ছেলের সাথে মামলা নিয়ে কথা বলতে চান, কিন্তু অন্য পক্ষ বলে যে ছোট ঝাউকে কেবল তার সাথে কথা বলার জন্য পাঠানো হয়েছে। মামলার বিষয়ে অন্য একজন আইনজীবী কাজ করছে। ছোট ঝাউ খুব হতাশ হয়। এমন অনুভূতি যে কেউই তাকে গুরুত্ব দিচ্ছে না তা সত্যিই খারাপ থাকে। 5 জনের দলের শ্যাং জি সম্প্রতি একটি মামলা পেয়েছে। মামলায় মক্কেলের স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিল আর একদিন তার প্রেমিকের সাথে মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় একটি দুর্ঘটনায় পড়ে। স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। মক্কেল তার স্ত্রীর প্রেমিকের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে চান, কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রেমিকও পরের দিন বাঁচতে পারেনি। শ্যাং জি তদন্ত করে প্রেমিকের একজন স্ত্রী আর 2টি সন্তান ছিল। সে এই 3 উত্তরাধিকারীকে বিবাদী হিসাবে তালিকাভুক্ত করে ক্ষতিপূরণ দাবি করার পরিকল্পনা করে। মক্কেল কিছুটা দ্বিধাগ্রস্ত হন। প্রেমিকের সন্তানরা প্রায় 10 বছর বয়সী থাকে আর এমনটা করা কিছুটা অন্যায় বলে মনে হয়। শ্যাং জি একজন আইনজীবী হিসাবে তার মতামত দেন, মনে করেন যে শিশুদের অন্তর্ভুক্ত করা উচিত, অন্যথায় লোকটি খুব কম ক্ষতিপূরণ পাবে। বাদী আর বিবাদী উভয়ই বিবাহ বহির্ভূত সম্পর্কের শিকার হওয়ায় বিচারক শুনানির আগে একটি মীমাংসা সভার আয়োজন করার সিদ্ধান্ত নেন। একটি মধ্যস্থতার চেষ্টা করার পরিকল্পনা করে আশা করে যে উভয় পক্ষ একটি সমাধানে পৌঁছাতে পারবে। শুনানিতে প্রেমিকের স্ত্রী ক্রমাগত তার অভিযোগ বলছিল একটি সমাধানে পৌঁছানোর জন্য তাকে তার স্বামীর সম্পত্তি থেকে উত্তরাধিকার ত্যাগ করতে হবে, যার মধ্যে তার স্বামীর নামে থাকা সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকে। তার স্বামী পরকীয়ার কারণে যে সমস্যাগুলো রেখে গেছে এখন তাকে আর তার সন্তানদের তা বহন করতে হয়। আদালত থেকে বেরিয়ে আসার পর শিশুদের বিবাদী হিসাবে তালিকাভুক্ত করার জন্য তাকে অভিযুক্ত করে, মনে করে যে তার মতো উচ্চপদস্থ আইনজীবী তাদের অনুভূতি আর পরিস্থিতি সত্যিই বুঝতে পারবে না। মহিলার ছুরির মতো কথা শুনে শ্যাং জি হতাশ আর বিরক্ত হন। এখানে এই পর্বটি এখানেই শেষ হয়। নেক্সট এপিসোড খুব দ্রুত আসবে। ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।